সমুদ্রের কাছাকাছি ইট সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে সুন্দর রাজকীয় অট্টালিকা। 1300 জন কর্মচারী 4 মাসে তৈরি করেছে দোতলা বিশিষ্ট এই অট্টালিকা। প্রাসাদের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে অভিরাজ। মোটা অঙ্কের টাকা বকশিশ দিয়েছে কর্মচারীদের। এমনকি এই শহরে বসবাসরত সকল মানুষই ইতোমধ্যে প্রাসাদ দেখতে ভিড় জমাচ্ছে। পুরোপুরি তৈরি হওয়ার আগেই প্রাসাদের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে সকলেই। প্রাসাদটির সুন্দর একখানা নেম প্লেট টাঙানো হয়েছে মেইন গেটের নিকটে। নামখানা অভি ঠিক করেছিল, অভিপূর্ণের শান্তিনিবা। হাতে কফির মগ, এলোমেলো চুল, পরনে 3/4 প্যান্ট, খালিকা রাজকীয় মোচ কেটে ফেলেছে কিছুদিন আগেই। বাড়িতে নতুন নকশা এঁকেছে, কাজ সমান বড় চুলগুলো নতুন রূপে কেটেছে। মোট কথা নিজেকে পরিবর্তন করে ফেলেছে জমিদার পুত্র অভিরাজ। কফির মগে ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে, আর কিছুটা দূরে কর্মচারীদের ব্যস্ত ভঙ্গিমায় প্রসাদে কাজ করার দৃশ্য মনোযোগ সহকারে দেখছে। প্রসাদের সামনে খনন করা হচ্ছে জমি, সেখানে লাগানো হবে কালো গোলাপের গাছ। ইতোমধ্যেই কিছু গোলাপের চারা চলে এসেছে, আর বাকি চারাগুলো ট্রাক ভর্তি করে আনা হচ্ছে। অভির কড়া হুকুম, আগামী 2 দিনের মধ্যে পুরো প্রসাদ সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করতে হবে। 3য় দিনের মাথায় প্রসাদে প্রবেশ করবে পূর্ণতা। হ্যাঁ, অভির পূর্ণতা। পূর্ণতার কথা মনে হতেই চট জলদি পকেট হতে ফোনটা বের করে, কল করে কোনো এক নাম্বারে। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করা হলো কলখানা। আমার পূর্ণ কেমন আছে? আর মিষ্টি আমার বোন কেমন আছে? কি করছে? জমিদার বাড়ি থেকে ওদেরকে বের করতে পেরেছেন? পুলিশ অফিসার জামিল শুকনো ঢোক গিলল, রিনিয়ে জবাব দেয়, স্যার, আপনার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুহূর্তেই জল শক্ত হয়ে ওঠে অভির। চিৎকার করে বলে ওঠে, 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে আমার পূর্ণকে আমার কাছে পাঠাতে না পারলে আপনাদের থানা আমি চালিয়ে দেব পুলিশ। ভয়ে কেঁপে ওঠে জামিল। আমতা আমতা করে জবাব দেয়, অবিরাজ, আমরা জেনেছি আপনার বউকে লুকিয়েছে আপনার দাদি। কোনো কথা আমি শুনতে চাই না। যেখান থেকে পারেন আমার পূর্ণকে খুঁজে এনে দেবেন, আর মিষ্টির সঙ্গে আমার কথা বলে দেবেন। স্যার, মিষ্টি ম্যাম মা। বাকিটা বলতে পারে না জামিল। ততক্ষণে অভি কল কেটে দিয়েছে। মনের ঘুম ভেঙেছে বেশ কিছুক্ষণ আগেই। গত কয়েকদিনের ঘুমটা তার বেশ বেড়েছে। সারাক্ষণ ঘুমাতে ইচ্ছে করে, রাত দিন সকাল বিকেল কিছুই অনুভব করতে পারছে না। আজকে চলজলদি ভেবে ফেলেছে ডাক্তারের চেম্বারে হতে ঘুরে আসবে। এভাবে ঘুমাতে ঘুমাতে কখন জানি চিরতরেই ঘুমিয়ে পড়বে। ঘুম কমানো জরুরি, অতি দ্রুত। আড়মোড়া ভেঙে উঠে বসে মনা। হাত কাটা শর্ট নাইট ড্রেস প্রায় খুলে গিয়েছে। টেনে টুনে ঠিক করে নেয়। ঘুম পুরোপুরি কাটেনি। এখন আবার বালিশে মাথা রাখলে মুহূর্তেই ঘুমের দিশে তলিয়ে যাবে, কিন্তু এমনটা করা যাবে না। দুর্বল শরীরখানা টেনে বিছানা হতে নামে। নরম তুলতুলে চটি জোড়া পায়ে চাপিয়ে হেলে দুলে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। বেশ সময় নিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে ঘুমের রেশ কাটায়। অতঃপর ব্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বেলকুনিতে চোখ যেতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মনার। এলোমেলো চুলগুলো হাত খোপা করতে করতে বেলকুনিতে পা রাখে। অভির পাশে দাঁড়ায়। গুড মর্নিং জান। অভি আর চোখে এক পলক তাকায় মনার পানে, জবাব দেয় না। হাত বাড়িয়ে টি টেবিলের উপরে থাকা কফির মগ তুলে সেটা বাড়িয়ে দেয় মনার দিকে। মুহূর্তেই মনার হাসি মুখখানা চুপসে যায়। আমতা আমতা করে বলে, তুমি যাই খেতে দাও, আমার সেটা খেলেই শুধু ঘুম পায়। খাবো না কফি। অভি নিঃশব্দে রেখে দেয় কফির মগ। নিজে আধ খাওয়া কফির মগখানাও রাখে। মনা বেশ খুশি হয়। হাত বাড়িয়ে জড়িয়ে ধরে অভিকে। কাঁধে মাথা রেখে আলতস্বরে বলে, আজকে আমাদের বিয়ে হওয়ার কথা, তুমি প্রস্তুত? আসমান পানে তাকায় অভি। আমাকে বিয়ে করার খুব শখ না? ভীষণ। তোমার ছোঁয়া পাওয়ার জন্য আমার শরীর আনচান করছে, সহ্য হচ্ছে না জান। কথা শেষ করেই ঠোঁট ছোঁয়ায় অভির গলায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে অভি। কঠিন স্বরে জবাব দেয়, তোমার মনে হয় আমি তোমাকে বিয়ে করব? বাঁকা হাসে মনা। আর কোনো অপশন আছে তোমার? 50 জন নারী বিদেশে পাচার করেছো তুমি, প্রমাণ আছে আমার কাছে। 10 জন পুরুষের কিডনি বিক্রি করেছো, সেটার প্রমাণও রয়েছে।
তোমাকে হুমকি দিচ্ছি না, শুধু অফার করছি। আমাকে বিয়ে করে সারা জীবন সুখে সংসার করো, না হলে সারা জীবন জেলে পচে মরতে হবে। অভি ভয় পেল কিনা বোঝা গেল না, তবে কপালে ভাঁজ ফেলে পাল্টা জবাব দেয়, হুম হুম, ভুল বললে। গত 1 বছরে 350 মেয়েকে বিক্রি করেছি 5 কোটি টাকায়। 50 জন মানুষকে নিজে হাতে খুন করে কিডনি বিক্রি করেছি। ভুল তথ্য কোথায় পাও মনা? সঠিকটা জেনে নেবে তো। ঘাবড়ায় মনা, ছেড়ে দেয় অভির হাত। থমথমে মুখে তাকায় অভির মুখপানে। কত সহজভাবে বলছে যে 50 জন মানুষকে খুন করেছে। একটুও গলা কাঁপল না বা অনুশোচনা ফুটে উঠল না মুখে। তোমায় নিয়ে সুখে সংসার করবো বলে দেখে আসেনি। তোমাকে ব্যবহার করে শুধু জমিদারদের নজরে দিয়েছি। ওই যে দেখো, আমার প্রাসাদ তৈরি হচ্ছে। এবার পূর্ণতা, মিষ্টি এবং আমার মাকে কায়দা করে এখানে নিয়ে আসবো। সেখানেও আমি তোমাকে ব্যবহার করব। মনা প্রসাদের পানে তাকায়। ইতোমধ্যেই আঁখিতে অশ্রু জমেছে তার। অভিকে বিশ্বাস করে ভুল করলো, সব হারালো কি? তুমি আমায় ঠকালে অভি। ঠকালাম, ভীষণ বাজেভাবে ঠকালাম। নারীর শরীরের লোভ নেই আমার। পূর্ণতা ছাড়া দুনিয়ার কোনো নারী আমাকে আকর্ষিত করতে পারে না। আমার পূর্ণ ছাড়া দুনিয়াতে আর কোনো মায়াপতি নেই। অসহায়ের মতো মনা জিজ্ঞেস করে, আমার কি হবে অভি? তুমি দেখতে বেশ সুন্দর। বিক্রি করলে অঢেল টাকা পাবো। তোমাকে বিক্রি করে জীবনের সর্বশেষ পাপ করব আমি। নতুন জীবন শুরু হবে আমার। সেই জীবনে পাপ শব্দটা থাকবে না, থাকবে শুধু সুখ, শান্তি আর ভালোবাসা। মনে খুব করে বলতে ইচ্ছে করলো, অভিরাজ, তোমার মিষ্টি আর বেঁচে নেই, তোমার পূর্ণতাও নিখোঁজ। এ জীবনে সুখের সংসার করা হলো না তোমার। পাপীরা কখনোই সুখী হয় না। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে পূর্ণতা। লুটিয়ে পড়েছে স্যাঁতস্যাঁতে মাটিতে। বৃষ্টি হয়েছে সারা রাত। বৃষ্টির পানি বয়ে গিয়েছে পূর্ণতার শরীরে। সারা রাত ভিজেছে। ইফতিয়ার সারা রাত খুঁজেছে পূর্ণতাকে। পাগলের মতো কান্না করেছে। আল্লাহর কাছে মানত করেছে পূর্ণতাকে পেয়ে গেলে 5000 কোরআন শরীফ বিভিন্ন এতিমখানায় দান করবে। রাতের শেষ ভাগের দিকে হতাশ হয়ে জমিদার বাড়ির পুকুর পাড়ে বসে পড়ে ইফতিয়ার। পায়ে কাটা ফুড়েছে বেশ কিছুক্ষণ আগে। কোলানোর হুঁশ ছিল না বা এখনো নেই। আশাহত ইফতিয়ার পুনরায় বলে ওঠে, হে আল্লাহ, হয় পূর্ণতাকে পাহিয়ে দিন, না হলে আমার মরণ দিন। মুহূর্তেই বোধহয় মিষ্টি সামনে দাঁড়ালো ইফতিয়ারের। ধবধবে সাদা পোশাক তার, মুখটা মলিন উদাস ভঙ্গিমায় বলে, জমিদার বাড়ির পেছনে রয়েছে পূর্ণতা। ইফতিয়ারের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কোমর জড়িয়ে ধরে মিষ্টির। এতক্ষণ কেন আসলে না তুমি? আমি খুঁজেছিলাম তোমায়। ইফতিয়ারের এলোমেলো চুলগুলো ঠিক করে দেয় মিষ্টি। কাঁধ জড়িয়ে দাঁড় করায়। হাঁটু মোড়ে বসে ইফতিয়ারের ডান পা নিজের কোলে রাখে। সাবধানে খুলে দেয় কাটা। মুহূর্তে গলগল করে রক্ত গড়িয়ে পড়ে। নিজ ওড়না দ্বারা রক্ত মুছে দেয় মিষ্টি। তারপর ইফতিয়ারের হাত ধরে বলে, চলুন, পূর্ণতা ভীষণ কষ্ট হচ্ছে। ইফতিয়ার সভ্য ছেলের মতো মিষ্টির পায়ে পা মিলিয়ে হাঁটতে থাকে। অভিরাজের হাতে পূর্ণতাকে তুলে দিয়ে আমি দূরে কোথাও চলে যাব মিষ্টি। এভাবে বাঁচতে পারছি না আমি। তুমি থাকবে তো আমার সাথে? আলতো হাসে মিষ্টি। আহারে, জীবনে বাঁচতে চাইলাম আপনার সাথে, বাঁধতে চাইলাম ঘর। সুখের মুখটা দেখলাম কেমনে, হায় দেহ খানা করে দিল পর। মিষ্টির কথা বুঝতে পারে না ইফতিয়ার। ফের প্রশ্নও করে না। করতে চেয়েছিল, কিন্তু কিছুক্ষণে তারা পৌঁছে গেছে পূর্ণতার কাছে। ছোট ছোট গাছপালা ঢেকে ফেলেছে পূর্ণতাকে। মাথা পড়েছে কাদার স্তূপে। ইফতিয়ার পূর্ণতার সামনে হাঁটু মোড়ে বসে পড়ে। শরীরে হাত দিতে গিয়েও ইতস্ত বোধ করছে। ঘাড় বাঁকিয়ে তাকায় মিষ্টির পানে। মনে পড়ে মিষ্টির ডায়েরিতে লেখা কিছু কথা। জানেন চৌধুরী সাহেব, পূর্ণতার প্রতি আপনার দুর্বলতা আমার সহ্য হয় না। মাঝে মধ্যে চিন্তা করি, যদি কখনো পূর্ণতাকে ছুঁয়ে দেই, আমি বাঁচব তো? যান, যার দিকে আপনি তাকালে আমার নিঃশ্বাস আটকে আসে, তাকে আপনি ছুঁয়ে দিলে আমি বাঁচব না। আপনি পূর্ণতাকে ছোঁয়ার আগেই যেন আল্লাহ আমাকে মরণ দেয়। স্বপ্ন ঢোক গিলে ইফতিয়ার
মিষ্টির সামনে কি করে ছুবে পূর্ণতাকে? মেয়েটা ভীষণ কষ্ট পাবে তো। কি করবে এবার? মিষ্টি বোধ হয় বুঝলো, মুহূর্তেই গায়েব হয়ে যায় সেখান থেকে। ইফতেয়ার আশেপাশে তাকিয়ে মিষ্টিকে খুঁজে পায় না। চট করে পায়ের দিকে তাকায়, সেখানে এখনো কাটা ফুরেই আছে। তাহলে কি এতক্ষণ ভুল দেখলো? মিষ্টি ছিলই না। চোখ ভিজে ওঠে ইফতেয়ারের, নিজেই খুলে ফেলে কাটা। আসমান পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, আহারে জীবন, বাঁচতে চাইলাম তোমার সাথে, বাঁধতে চাইলাম ঘর, স্বপ্ন দেখলাম পাহাড় সমান, হায় তুমি করে দিলে পর। গভীর ভাবনায় বিভোর মনা। হিসাব মিলছে না, অভিরাজের সাথে চালাকিতে পেরে উঠছে না। 28 দিন হয়ে গেল তারা একসাথে আছে, এখনো অভিকে বিছানায় আনতে পারেনি। কথাই বলে পুরুষ নারী শরীরে সুখ খুঁজে পায়। আগুন আর ঘি পাশাপাশি থাকলে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবেই, এমনটাই লোকমুখে প্রচলিত কথা। কিন্তু অভিরাজ এখনো জ্বলছে না। কেন আকৃষ্ট হয়ে মনাকে কাছে টেনে নিচ্ছে না? নরম শরীরের ছোঁয়ায় নিজেকে শান্ত করছে না? কেন অশান্ত হচ্ছে না? তবে কি সত্যি অভিরাজের পুরুষত্বের সমস্যা রয়েছে? সমস্যা থাকলে পূর্ণতাকে কাছে টেনে নিল কি করে? এক নারীতে আসক্ত পুরুষ ভয়ঙ্কর, তারা অনুভূতি লুকাতে পারে। শখের নারী ছাড়া দ্বিতীয় নারীর নিকটে অনুভূতি জাহির করে না। কথাটা বোধহয় মনা জানে না। ড্রেসিং টেবিলের সামনে বসে আপাদমস্তক নিজেকে পর্যবেক্ষণ করছে মনা। ঢিলে ঢালা পোশাকে তাকে বেশ আবেদনময়ী লাগছে। বক্ষ বিভাজের সুগঠিত ভাঁজ স্পষ্ট, যে কোনো পুরুষের নজর কাটতে সক্ষম। কমলার কোয়ার ন্যায় ওষ্ঠে সর্বক্ষণ লিপস্টিকের প্রলেপ লাগিয়ে রাখে, যেন অভি তাকাতেই আকৃষ্ট হয়। কিন্তু অভিরাজের নজরই পড়ছে না। নিজের সাজানো পরিকল্পনা বিফলে যাচ্ছে ভাবতেই রাগে ফর্সা মুখশ্রীতে রক্তিম বর্ণ ধারণ করে মনার। পরাজিত সৈনিকের ন্যায় হুঙ্কার ছেড়ে ড্রেসিং টেবিলের সামনেই সাজানো প্রয়োজনীয় কসমেটিক্স ফেলে দেয়, তাতেও ক্ষান্ত হয় না। ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা অভিরাজের দামি ফোনখানা দেয়ালে সজোরে আঘাত করে। মুহূর্তেই ভেঙে গুড়িয়ে যায় ফোনখানা, চারিদিকে ছড়িয়ে পড়ে ভাঙা ফোনের অংশ। সকল প্রকার বোধ হয় লোটপাট হয়ে গেল। মিষ্টির কোনো আকুতি ভরা মেসেজগুলো নিঃশেষ হয়ে গেল। অভিরাজ কখনো জানতেও পারল না, তার আদরের কলিজার টুকরো শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তাকে শেষবার দেখতে চেয়েছিল। বাঁচার জন্য ছটফট করেছে প্রতি মুহূর্তে। শান্ত হয়ে বসে মনা। এবার শান্তি লাগছে, হেরে যেতে শিখেছে সে। সঠিক সমাধান বের করতে হবে। ফোনের মতোই ভেঙে গুড়িয়ে দিতে হবে অভিরাজের সকল পরিকল্পনা। সূত্র খুঁজতে থাকে মনা। মনে পড়ে অভির বলা কথাগুলো। সে পাপী, খুন করেছে, নারী পাচারও সে করেছে। নিজেকে যেসব কাজের মেইন কালপ্রিট হিসেবে মনোনীত করলো, আসলে সেসব কাজ অভিরাজ করেনি। তাহলে কেন বলল? নির্দোষ দাবি করতেই পারত। কি চাইছে অভির মনে? আবার কোনো নতুন চাল নিয়ে বাজিবাদ করতে চাইছে সে? ছোট থেকেই অভিরাজকে দেখছে মনা। অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে বড় হয়েছে। একবেলা খাবার পেয়েছ তো আরেক বেলা পায়নি। তার কারণ অভাব নয়, অভির প্রতিবাদ। অভিকে থামাতে পারছিল না কেউ। জমিদারদের দীর্ঘদিনের ব্যবসায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল অভি এবং তার মা অনামিকা বেগম। ছোট অভিরাজ দাদা বাবার মাথার উপর দিয়ে ছুরি ঘুরিয়ে চলেছিল দিনের পর দিন। অতঃপর জমিদার সাহেবের কুটিল বুদ্ধির প্রভাবে অভির চোখের সামনেই তার মাকে অপবাদ দেওয়া হল। মুখে চুনকালি লাগিয়ে জমিদার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল অনামিকাকে। অভি তার মায়ের সাথে চলে যেতে চাইলে তাকে আটকায় মনোয়ার। অসহায় অনামিকা বেগমের যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। মনোয়ারের পা জড়িয়ে কেঁদে কেঁদে নিজেকে নির্দোষ দাবি করেছিল, কিন্তু বিশ্বাস করেনি মনোয়ার। অভি চিৎকার করে কান্না করে বলেছিল সে মায়ের সাথে চলে যেতে চায়। তাকে চিলেকোঠার কক্ষে আটকে রেখেছিল জমিদার বাড়ির প্রহরীগণ। তারপর থেকে অভিরাজ আর প্রতিবাদ করেনি, যেন প্রতিবাদ শব্দটা ভুলেই গিয়েছিল। জমিদার বাড়িতে এমন কোনো পাপ কার্য নেই যা করা হতো না। অভি চুপচাপ দেখে যেত। অনামিকা বাড়ি ছাড়া কিছু ঘন্টা পরেই মনোয়ার নতুন বউ বাড়ি নিয়ে আসা তোলে। বউ
বিয়ের সম্পর্কে তখন অভির জ্ঞান ছিল। চুপচাপ অভিরাজ পড়াশোনার বাইরে কোনো দিকেই মন দিত না। অতপর বছর ঘুরতে না ঘুরতেই মনোয়ারের দ্বিতীয় স্ত্রীর কোলে আলো করে জন্ম নেয় মিষ্টি। মা চলে যাওয়ার পরে সেই দিনই হেসেছিল অভি। ছোট্ট বোনটাকে বুকে জড়িয়ে গোটা জমিদার বাড়ি হেঁটেছিল। নারীর প্রতি ঝোঁক কখনোই ছিল না তার। সুন্দরী সুন্দরী নারীদের মধ্যরাতে অভির রুমে ঢুকিয়ে দিতেন জমিদার সাহেব, কিন্তু অভি তাদের দিকে ফিরেও তাকাত না। ঠিক এই কারণেই অভিকে মনা এত ভালোবাসে। মানতেই হবে, জমিদার বাড়ির একমাত্র শুদ্ধ পুরুষ। মনার মনে পড়ে পূর্ণতার সেই জোর গলায় বলা কথাগুলো। গোটা জমিদার বাড়ির একমাত্র শুদ্ধ পুরুষ আমার এমপি সাহেব। সত্যিই তাই, পূর্ণতা ভাগ্যবতী, কপাল করে শুদ্ধ পুরুষকে পেয়েছে। তবে আবার পূর্ণতা অভাগ্যবতীও, কপাল দোষে শুদ্ধ পুরুষকে হারিয়েছে। প্রাণ থাকতে মনা অভি পূর্ণতাকে এক হতে দেবে না। প্রচণ্ড তেষ্টায় গলা শুকিয়ে আসে মনার। খাটের পাশে টি টেবিলের ওপরে থাকা পানির গ্লাস হাতে তুলে ঢকঢক করে গিলে ফেলে। অতপর 5 মিনিট পরেই ঘুমে চোখ ভেঙে আসে। বসে থাকা কষ্টকর হয়ে পড়ে। কোনো রকমে হেলে দুলে হেঁটে খাটের নিকটে এসেই শুয়ে পড়ে। তারপরে ঘুমের অতল গভীরে তলিয়ে পড়ে। চোখ বন্ধ করার আগে বিড়বিড় করে বলেছিল, একদম ঠিক কাজ করছো না অভি, এর মাসুল তোমায় দিতে হবে। কালো গোলাপের বাগান পরিচর্যা করা শেষ। অভি পূর্ণের সুখের নিবাস পুরোপুরি তৈরি। অভি ঘুরে ঘুরে দেখতে থাকে পুরো বাড়িটা। কোথাও কোনো ত্রুটি রয়েছে কিনা এটা দেখাই তার মুখ্য বিষয়। তবে এত বড় প্রসাদে যেন ভুল দেখতে পায় না। মানতেই হবে, কর্মচারীদের নিখুঁত সৃষ্টি এই প্রসাদ। প্রসন্ন হাসে অভি। আরো কিছু টাকা বকশিস দিতে চায় তাদের। আসবাবপত্র চলে এসেছে, সকল কক্ষ সাজাচ্ছে কর্মচারীরা। তবে মিষ্টির কক্ষ নিজ হাতে সাজানোর উদ্যোগ নেয় অভি। মিষ্টির কক্ষের সামনে বড় বড় আকারে মিষ্টি নামখানা লেখা হয়েছে। কিছু মুহূর্তের মধ্যে নিজ হাতে রুমখানা গুছিয়ে ফেলে অভি। দেয়ালে বড় করে টাঙিয়েছে মিষ্টির একখানা হাসি মাখা ফটো। ফটোখানার বয়স 2 মাস। বোনের অগোচরে তুলেছিল অভি। আর মাত্র 2 দিন, তারপর মিষ্টি এই রুমেই থাকবে। দাদাভাই বলে উচ্চস্বরে ডাকবে, এটা সেটা কিনে দেওয়ার বায়না করবে। কতদিন বোনটাকে দেখা হয় না, কেমন আছে কে জানে। শেষবার যখন কথা হয়েছিল তখন মিষ্টি বলেছিল তার বুকে ব্যথা। অভি তখনই মনোয়ারকে জানিয়েছিল কথাটা। ডক্টরকে কল করে বাড়িতে যেতে বলেছিল। শিউলি, রেশমা, রিমা তাদের সবাইকে কল করে বলেছিল মিষ্টির খেয়াল রাখতে। মিষ্টির যত্নের বিনিময়ে শিউলির হাতে বেশ অনেকগুলো টাকা গুঁজে দিয়েছিল অভি। মনোহবের ফোনখানা নিয়ে নিয়েছে। শতবার যাওয়ার পরেও ফেরত দেয় না। অভিরও কিছু করার ছিল না মেনে নেওয়া ছাড়া। একটা সুখের দিনের জন্য মানুষ কতগুলো দুঃখী দিন কাটিয়ে ফেলে, অভিও তাই করেছে। বাকি জীবন সুখে কাটাবে বলে কিছুদিন নিজে সহ প্রাণপ্রিয় স্ত্রী এবং কলিজার টুকরো বোন অসুখে জীবন অতিবাহিত করেছে। তবে এবার তাদের দুঃখের দিন শেষ। সুখ এসে দরজায় কড়া নাড়ছে। বুক শেলফে মিষ্টির বইগুলো সাজানো শেষ হতেই অভির চাকচিক্য ফোনখানা বেজে ওঠে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে অভির। পুলিশ কল করেছে নিশ্চিত। অতি দ্রুত কল রিসিভ করে কানে তোলে। হ্যালো পুলিশ, আমার বউ আর বোনকে পেয়েছেন? পুলিশ অফিসার জামিল আমতা আমতা করতে থাকে। কিভাবে বলবে কথাখানা? শুকনো ঢোক গেলে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। স্যার, আপনার দাদিমা পুরো শহরে রটিয়ে দিয়েছে পূর্ণতার সঙ্গে ইফতিয়ারের অবৈধ সম্পর্ক রয়েছে, আর আপনি বউয়ের শোকে এমপি পদ ত্যাগ করে দেশ ছেড়েছেন। আপনার বউয়ের পাকেটে শেষ করার আগেই গর্জে ওঠে অভিরাজ। হুঙ্কার ছেড়ে বলে, শুয়োরের বাচ্চার মুখটা সেলাই করে দে। আমার ফুলের মতো পবিত্র বউকে অপবাদ দেওয়ার সাহস হয় কি করে ওর? কেঁপে ওঠে জামিল। কাপা কাপা গলায় বলে, পূর্ণটাকে ইফতিয়ার চৌধুরী নিয়ে গিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে অভি। রাগ কমলো বোধ হয় কিছুটা। ঠান্ডা গলায় বলে, আপনি আমার মার বোনকে এখানে আনার ব্যবস্থা করুন। ইফতিয়ার চৌধুরী নিজ দায়িত্বে আমার পূর্ণকে আমার কাছে পৌঁছে দেবে। স্যার, এতটা বিশ্বাস বউয়ের ওপর? হাসে অভি। মিষ্টি রুমের বারান্দায় চলে এসেছে ততক্ষণে। আসমান পানে তাকিয়ে বলে, অনেক কিছু করে গিয়েছে। পূর্ণকে ছেড়ে চলে এসেছে। মনাকে বিয়ে করেছে এমন খবরও জেনেছে। ভীষণ আঘাত দিয়েছে তাকে।
তবুও যদি তাকে জিজ্ঞেস করেন অভি সম্পর্কে কিছু বলুন, সে অকপটে বলে দেবে এই পৃথিবীর সব থেকে শুদ্ধ পুরুষটি হচ্ছে আমার এমপি সাহেব, ফুলের ন্যায় পবিত্র। এমন একটা মেয়ের প্রতি এইটুকু বিশ্বাস থাকবে না? জামিলও তৃপ্তির হাসি হাসে। আমি মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের নতুন যাত্রা শুভ করুক। পূর্ণতার জ্ঞান ফিরেছে দীর্ঘক্ষণ হলো। চোখ খুলেই ইফতিয়ারের কাছে আবদার করেছে, আমাকে আমার স্বামীর কাছে দিয়ে আসুন। ইফতিয়ার কথা দিয়েছে খুব তাড়াতাড়ি পূর্ণতাকে তার স্বামীর কাছে পৌঁছে দেবে। এই মুহূর্তে তারা দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির সামনে। ইসমাইল চৌধুরী পথ আটকে দাঁড়িয়েছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না এবং কিছুতেই ঢুকতে দিবেও না। ইফতিয়ার মেয়েটিকে পুলিশের কাছে দিয়ে দাও। গম্ভীর কণ্ঠস্বর তার। এতটা গভীর বাবাকে কখনোই দেখেনি ইফতিয়ার। পূর্ণতা ইফতিয়ারের পেছনে লুকিয়েছে। পুলিশ ধরলে তাকে বাঁচতে দেবে না, জমিদারদের নিকটে দেবে বা অতিতালয়ে দিয়ে আসবে। জমিদারদের কুটিল বুদ্ধি সম্পর্কে বেশ অবগত পূর্ণিতা, কিন্তু ইফতিয়ারকে অবগত নয়। সে যদি সত্যি পুলিশকে দিয়ে দেয়, কলিজা কেঁপে ওঠে পূর্ণতার। মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। ইফতিয়ার বাবার চোখে চোখ রেখে বলে, উনি আমাদের বাড়িতে থাকবে বাবা, সুরক্ষিত। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে ইসমাইল। এই মেয়েটার জন্য তোমার নাম উঠেছে পুলিশের খাতায়, একে দিয়ে আসবে ক্ষণে। ইফতিয়ারও সমান জেদ দেখিয়ে বলে, দিয়ে আসবো না বাবা। তাহলে তোমার জায়গা হবে না আমার বাড়িতে। বাবা বাড়াবাড়ি করছো তুমি। বাড়াবাড়ি তো এখন করব, আমি কল করছি পুলিশকে। নিজ কক্ষ হয়তো ফোন রেখে এসেছে ইসমাইল, তাই বড় বড় পা ফেলে নিজের কক্ষে পায়ে গয়। ইফতারের বাবার মতিগতি বুঝতে পারে। মুহূর্তে পূর্ণতার হাত মুষ্টিবদ্ধ করে ধরে। পূর্ণতা আমাদের পালাতে হবে। বলতে বলতে দৌড়ে কালো গোলাপ বাগানের ভিতরে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। পুলিশ চৌধুরী বাড়ির আশেপাশেই ছিল, তাই কল করতেই তারা 5 মিনিটের ভিতরেই চলে আসে। ইসমাইল অবাক হয়, কেননা পূর্ণতা ইফতিয়ার কেউ নেই। এত দ্রুত কোথায় গেল ওরা? ওরা বেশি দূর পালাতে পারেনি, আপনারা বাড়ির চারদিকে ঘিরে ধরুন, এক্ষুনি খুঁজুন। মুহূর্তেই পুলিশটা এদিকে ওদিকে খুঁজতে শুরু করে। ইসমাইল কপাল চুলকাতেই চিন্তা করে, কোথায় যেতে পারে? কোনোভাবেই পালাতে দেওয়া যাবে না, পূর্ণতাকে চাই আমার। ভয়ে কাঁপছে পূর্ণতা। ইফতিয়ার বারবার আশ্বাস দিচ্ছে, ভয় পেও না পূর্ণতা, আমি তো আছি, প্রাণ থাকতে তোমার ক্ষতি হতে দেব না। পূর্ণতা বিশ্বাস করে ইফতিয়ারকে, তবে ইফতিয়ারকে নয়, অভিকে পাশে চায় সে। ভাগ্যক্রমে কখনো বিপদে অভির সাহায্য পায় না। জীবনের সব থেকে বড় অভিমান এটাই পূর্ণতার। একদিন অভির মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করবে, আমার বিপদে আপনি কেন থাকেন না এমপি সাহেব? আমি যে আপনার অপেক্ষায় থাকি, আমার অপেক্ষার অবসান কেন ঘটে না? দুফোঁটা পানি গড়িয়ে পড়ছে পূর্ণতার দু চোখ বেয়ে। হাতের উল্টো পিঠ মুছে নেয় পানিগুলো। বাঁকা নয়নে ইফতিয়ারের মুখ পানি তাকায়। ইফতিয়ার চোখ বন্ধ করে চিন্তা করতে থাকে এখান থেকে কি করে বের হবে। পুলিশ চারিদিক থেকে ঘিরে ধরেছে ওদের, যে কোনো মুহূর্তেই ধরা পড়তে পারে। বুক কাঁপছে ইফতিয়ারের, হাত পায়েও মৃদু কাঁপন অনুভব করছে। পুলিশ এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে। যখন তখন পুলিশের চোখে পড়বে তাদের পানি, আর শেষ হয়ে যাবে সবটা। ঠিক তখন ইফতিয়ারের বন্ধ চোখের পাতায় ভেসে ওঠে মিষ্টির ডায়েরির পাতায় লেখা কিছু কথা। চৌধুরী সাহেব, আমাদের একটা সংসার কবে হবে? সারাদিন শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরে মিষ্টি বলে কবে ডাকবেন? কবে আপনার জন্য রান্না করব আমি? কবে আপনার সাথে পায়ে পা মিলিয়ে দুপা হাঁটবো? আপনার ঘামে ভেজা বুকে বাঁ পাশে কবে মাথা রাখবো? এই জীবনে কি আমার স্বপ্ন পূরণ হবে না? আপনাকে দু চোখ ভরে দেখার আক্ষেপ কি এই জীবনে মিটবে না? আপনার ভালোবাসা পাওয়ার ভাগ্য কি আমার নেই? আমার ভাগ্যটা এত খারাপ কেন চৌধুরী সাহেব? অপর পৃষ্ঠায় লেখা ছিল, আপনার সাথে দূরে কোথাও চলে যেতে চাই এমপি সাহেব, যেখানে আমি আপনি ছাড়া পরিচিত কেউ থাকবে না, শান্তিতে নিঃশ্বাস টানতে পারবো, পাপ থাকবে না সে শহরে। বিলাসিতা চাই না আমার, শুধু ছোট্ট একটা ঘর হলেই চলবে। নিয়ে যাবেন আমায়, মুক্তি দিবেন এই পাপের রাজ্য হতে। চট করে ইফতিয়ার চোখ খোলে। পূর্ণতার পানে তাকিয়ে বলে,
দূরে কোথাও যাবে পূর্ণতা, যেখানে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে, যেখানে পাপ থাকবে না? যাবে আমার সাথে? মেয়ের বিয়ের পর থেকে ঘুরেছে সালামের দিন। রিক্সা চালক সালাম এখন সফল ব্যবসায়ী। বড়তলা বাজারের সব থেকে বড় কাপড়ের দোকানটি তার। বাড়িতে তুলেছে টিনের ঘর, দিয়েছে গোসলখানা, 5টা গরুও কিনে ফেলেছে ইতিমধ্যেই। ফ্রিজ কিনেছে, টিভি কিনেছে, ভালো ভালো জামা কাপড় পরছে। প্রতি সপ্তাহে একদিন গরুর মাংস খায়। পাপন ক্লাস 5-এ উঠেছে। ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্নে সালাম দিন রাত এক করে পরিশ্রম করছে। ভেবে রেখেছে সামনের বছর পূর্ণতাকে একটা স্বর্ণের চেইন বানিয়ে দেবে। খালি হাতে মেয়ে বিয়ে দিয়েছে, আজ অব্দি 2টো ফল নিয়ে মেয়েকে দেখতে যেতে পারেনি। সেলিনা বেগম গরুর মাংসের জন্য পেঁয়াজ কাটছে। সালাম বাড়ি ফিরলেই রান্না চড়াবে। তার ভাই রফিক আসবে আজকে। বাবার ঘর থেকে আসার পরে কখনো ভাই বাবাকে ভালো মন্দ 2টো খাওয়াতে পারেনি সেলিনা। আজকে যখন সুযোগ এসেছে তখন হাতছাড়া করবে কেন? পাপনকে পাঠিয়েছে রফিককে এগিয়ে আনতে। সালমা গরুর মাংস হাতে দিয়ে সবেই বাড়ির উঠোনে দাঁড়িয়েছে। তখনই জমিদারের লোকেদের দেখে ভয়ে বুক কেঁপে ওঠে সালামের। দীর্ঘদিন জমিদাররা তাদের উপরে কোনো অত্যাচার করে না, অবশ্যই অবির হুকুমে। তবে আজকে কেন এসেছে? জমিদার হাসিবের ডান হাত আতোয়ার হাত লাঠি নিয়ে তেড়ে এসেছে সালামের পানে। তার পেছনে আরও 10-12 জন লোক রয়েছে। ভয়ের তপটে গোহান সাহস হয় না সালামের। মাংসের প্যাকেটে জমিনে পড়ে যায় হাত ফসকে। মুহূর্তেই প্যাকেট ছিঁড়ে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মাংসগুলো। সালাম মাংসের দিকে তাকায়, তখনই তার পিঠে আঘাত করে আতোয়ার। হুমড়ি খেয়ে পড়ে যায় মাটিতে। আতোয়ার অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। এর বাচ্চা, মেয়ে বানাইছস, এক জামাই দিয়ে মন ভরে না, পরের পুরুষের লগে ফালাইয়া যায়। শরীর ব্যথা যেন মুহূর্তে গায়েব হয়ে গেল সালামের। তার পূর্ণতা পালিয়ে গিয়েছে পরপুরুষের সাথে। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে আতোয়ার মুখ পানে। সেলিনা বেগম এসেছেন বাইরে চেঁচামেচি কেন হচ্ছে তা দেখতে। আতোয়ারের মুখ থেকে এমন কথা শুনে তিনিও বাকরুদ্ধ হয়ে যায়। অনবরত গড়তে থাকে 2 চোখে অশ্রুকণা। ধরা গলায় প্রশ্ন করে, আমার পূর্ণ পালাইছে? আতোয়ার বোধ হয় মজা পেল। পান খাওয়ার লাল দাঁত বের করে হাসে। তারপর সেলিনা বেগমের দিকে এগোতে এগোতে জবাব দেয়, তোর মাইয়ায় তোর মতন বোকা নাকি রে? এক জামাই নিয়া কয়দিন থাকা লাগে? ডাল ভাত প্রত্যেক দিন ভালো লাগে নাকি? আমাগো জমিদারের বড় নাতি বিয়ে করছে আবার, আর তোর মাইয়ায় চৌধুরীর ফোলার লগে ফালাইছে। সেলিনার মাথা ঘুরছে। তার পূর্ণতা পালাতে পারে না, এই শিক্ষা তাকে কখনোই দেওয়া হয়নি। আর অভি, তাদের জামাই তো দ্বিতীয় বিয়ে করলো। সেলিনা বিশ্বাস করতে পারছে না তাদের সুখের সংসারের সমাপ্তি এখানেই। এখন হয়তো সে হবে জমিদারদের ভোগের পাত্রী, আর সালামের ভাগ্যে লেখা থাকবে মৃত্যু। পাপন ছেলেটাকে কি করে বাঁচাবে সেলিনা? কার ভরসায় রেখে যাবে? বিকট শব্দে মনোযোগ নষ্ট হয় সেলিনার। দেখতে পায় চোখের সামনে জমিনে লুটিয়ে পড়েছে তার স্বামী। কপাল ফুটো হয়ে গড়িয়ে পড়ছে অনর্গল রক্ত। কয়েক মুহূর্তে নিস্তেজ হয়ে পড়েছে দেহখানা। 2বার জোরে জোরে শ্বাস টানল, অতপর হাত পা ছেড়ে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ল। দৃষ্টি এখনো সেলিনার পানে, যেন প্রাণপ্রিয়া স্ত্রীকে শেষবার দেখল। আতঙ্কিত সেলিনা পেছন ঘুরে তাকায়। লাঠি ভর দিয়ে জমিদার সাহেব দাঁড়িয়ে আছে। অধর কোণে তার কুটিল হাসি। তারই পাশে পুলিশের পোশাকধারী কয়েকজন রয়েছে, সকলের হাতে পিস্তল। জমিদার তার ধবধবে সাদা রঙের দাড়িতে হাত বোলাতে বলেন, যে বাপের মেয়ে স্বামী সংসার ছেড়ে পালিয়ে যায়, সেই বাপের বেঁচে থাকার কোনো অধিকার নাই। সেলিনা দীর্ঘশ্বাস ফেলে, চোখে তার পানি নেই। স্বামী মারা গিয়েছে, তার তো হাউমাউ করে কাঁদা উচিত, তবে সে কাঁদছে না, বরং 2 পা জমিদারের দিকে এগিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করে, আর মায়ের? জমিদার এবারেও হাসে। মানতেই হবে, প্রাপ্ত বয়সে সুদর্শন একজন পুরুষ ছিলেন, যার প্রলেপ এখনো রয়েছে। চওড়া কুচকে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে 2টো, চুল দাড়ি এমনকি চোখের পাপড়ি সব সাদা রং ধারণ করেছে, তবুও দেখতে সুন্দর লাগছে। জমিদার সাহেব একটু এগিয়ে সেলিনার কানে ফিস ফিস করে বলে,
তোমার স্থান হবে আমার বুকে। এবার তোমাকে ভোগ করার স্বপ্ন পূরণ হবে আমার। সেলিনা তাচ্ছিল্য হেসে জবাব দেয়, আমাকে ছুতেও পারবে না জমিদার। আমার পানে হাত বাড়ালে আপনার হাত কাটা পড়বে। মুহূর্তেই জমিদার সাহেবের হাসি মুখ চুপসে যায়। তাতে দাঁত চেপে আতোয়ারকে উদ্দেশ্য করে বলে, ওই নিয়ে চল পতিতালয়ে, এর তেজ আজকে ভেঙে দেব। আতোয়ার ধরতে আসে সেলিনাকে। সেলিনা দুপা পিছিয়ে যায়, হাত উঁচু করে বলে, চলেন, আমি যাইতেছি, ধরতে হইবে না। বলেই আগে আগে হাঁটতে থাকে। একবার পেছনে ঘুরে দেখে স্বামীর নিথর দেহখানা। জমিদার চিৎকার করে বলে, এই সুরের বাচ্চারে মাটি চাপা দে, আর ওপরে সাইনবোর্ডে টাঙিয়ে লিখে দেবে, মেয়ের নষ্টামের জন্য বাবা প্রাণ হারিয়েছে, পূর্ণতার বাপ সালাম। দীর্ঘক্ষণ পুলিশ খোঁজাখুঁজি করেও যখন ইফতিয়ার এবং পূর্ণতাকে পেল না, তখন তারা হতাশ হয়ে চলে যায়। সেই সুযোগে ইফতিয়ার এবং পূর্ণতা গ্রামের মেঠোপথ ধরে চলে আসে মেইন রোডে। ঘড়ির কাঁটায় রাত 11টা বেজে 8 মিনিট। রাস্তাঘাট জনমানবহীন, একটা গাড়ির দেখা মিলছে না। পূর্ণতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে জমিদার বাড়ির পানে। এই রাস্তা হতে জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি এবং হাসপাতাল তিনটেই দেখা যাচ্ছে। হাসপাতালের কাজ এখনো শেষ হয়নি, 10 তলায় কাজ চলছে। সম্পূর্ণ হাসপাতাল আলোয় আলোয় পরিপূর্ণ। এই হাসপাতালটি নাকি পূর্ণতার নামে, তার ছিল হাসে পূর্ণতা। বিড়বিড় করে আওড়ায়, জীবনে সুখের দেখা পেয়েছিলাম ঠিকই, তবে দীর্ঘস্থায়ী হলো না। আর গোটা বিশ্ব আমাকে চিনবে ঠিকই, তবে তখন আমি থাকবো না। পূর্ণতার মনে পড়ে অভির কথা। এই শহরের অলিতে গলিতে জমে আছে অভিপূর্ণতার স্মৃতি। এই রাস্তায় তো একদিন এমপি সাহেবের সাথে বৃষ্টিবিলাস করেছিল পূর্ণতা, সাথে ছিল মিষ্টি। কত ভালো ছিল দিনগুলো। কোথায় হারালো মিষ্টি? কোথায় গেল অভি? এই নিষ্ঠুর পৃথিবীতে পূর্ণতাকে একা ফেলে ওরা স্বার্থপরের মতো পালালো। চিন্তিত ইফতিয়ার এদিক ওদিক দৃষ্টি ফেরাচ্ছে। তার কাছে 5 টাকার একটা কয়েনও নেই। শূন্য হাতে বেরিয়েছিল পূর্ণতাকে খুঁজতে। পায়ে জুতোও নেই। পূর্ণতার ভেজা শাড়ি শুকিয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। শুকাবে না? সারা রাত মুষলধারার বৃষ্টির পরে সকালের কাঠফাটা রোদের দেখা মিলেছিল। একই ধাঁচে রৌদ্র ছিল সারাদিন। ইফতিয়ার বেশ বুঝতে পারে পূর্ণতার খিদে পেয়েছে। সারাদিন একাধারে না খাওয়া মেয়েটা। ভীষণ মায়া হয় ইফতিয়ারের। মনে মনে ভেবে ফেলে এই গ্রাম ছেড়ে বেরোতে পারলে আগে পূর্ণতাকে কিছু খাওয়াবে, তারপরে অন্য কথা। দূর হতে একটা ট্রাক আসছে, আর জমিদার বাড়ির সামনে থেকে লোকজন তেড়ে আসছে। হয়তো এখনো খুঁজে চলেছে ওদের দিকে টর্চ লাইট ধরেছে। জ্যোৎস্না রাতে দূর হতে দুটো মানুষ দেখা যাচ্ছে। তো তারা ইফতিয়ার পূর্ণতা কি না ওনারা বুঝতে পারছে না। ইফতিয়ার শুকনো ঢোক গেল। যে করেই হোক ট্রাক থামাতে হবে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে ইফতিয়ার। হাত নাড়িয়ে থামতে বলে ট্রাক ড্রাইভারকে। ইফতিয়ারের ইশারা অনুযায়ী থেমে যায় ট্রাক। ওকে দেয় মাঝবয়সী এক পুরুষ। ইফতিয়ারের দিকে দেখেই হেসে বলে, ছোট সাহেব কোথাও যাবেন? এই গ্রামের পথ ধরে যতগুলো ট্রাক বাস যাতায়াত করে সবগুলোই ইসমাইল চৌধুরীর। সেই হিসেবে ইফতিয়ার তাদের ছোট সাহেব। ইফতিয়ার অনুরোধের সুরে লোকটাকে বলে, ভাই আমাদের নিয়ে যাবে তোমাদের সাথে? সামনে কোথাও নামিয়ে দিলেই চলবে। ছোট সাহেব এভাবে কেন বলছেন? অবশ্যই নেব, আপনাদের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আসি। ইফতিয়ার মাথা নিচু করে বলে, আমার কাছে কিন্তু টাকা নেই। লাগবে না সাহেব, উঠে আসুন। সাথে কে, ভাবি? হ্যাঁ, আমাদের ভাবি, জমিদার বাড়ির বড় নাত বউ। লোকটি বেশ অবাক হয়। তার চোখ মুখে প্রশ্ন। ইফতিয়ার বুঝতে পারে। যেতে যেতে বলবো, পূর্ণতা উঠতে পারবে না কা? পূর্ণতা মাথা নাড়িয়ে উঠে পড়ে। ইফতিয়ারও উঠে পড়ে। ট্রাক চলতে শুরু করে। পূর্ণতা বিড়বিড় করে বলে, আবার ফিরবো এই শহরে। আমাকে ঠকানো প্রতিটা মানুষকে কঠোর হতে কঠোর শাস্তি প্রদান করব, প্রতিজ্ঞা করলাম। ইফতিয়ার আসমান পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, মিষ্টি আমার সাথে কথা বলো, আমাকে সাহস দাও, পথ দেখাও। কোথায় খুঁজে পাবো অবিকে? পূর্ণতার দায়িত্ব যে আমি আর নিতে পারছি না। মিষ্টি বোধহয় খিলখিল করে হেসে উঠল। উচ্চস্বরে বলল, চৌধুরী সাহেব, আপনি দায়িত্ব এড়াতে ভালোবাসেন, বড্ড স্বার্থপর। হঠাৎ সামনে থেকে লোকজনের আওয়াজ আসে। থেমে যায় ট্রাক।